তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেনেশন করব যেটাতে আমরা দেখতে পারবো যে একটি মেয়ে তার ছোটবেলার শক্তিতে তার সে 25 বছর পর সে কতটা ভয়ঙ্কর রূপে পরিণত হতে পারে। তো আমরা এখানে চার বন্ধুকে দেখতে পাই যারা একটি ছেলেকে কিডন্যাপ করে, মানে কিডন্যাপ নয় অ্যাকচুয়ালি ছিনতাই করে তার মোবাইল টাকা পয়সা নিয়ে সেখানে চলে আসে এবং তারা সেই টাকা পয়সাগুলো হাতাতে হাতাতে বলে আমরা এইভাবে আর কতদিন চলবো, আমরা এভাবে ব্যবসায় লস খাওয়ার পর এভাবে মানুষকে ছিনতাই করে আর কতদিন চলবো না, আমাদেরকে এবার বড় কিছু করতে হবে। তো বড় কিছু করতে ভাবতে তারা তখন একজন মেয়েকে কিডন্যাপ করার কথা ভাবে এবং তারা সবাই সেখানে রাজি হয়ে যায়। তো সুরি, এই যে দেখছো ছেলেটি, এ হলো সুরি। তো সুরি তার অতীতের কিছু কথা ভেবে সে ঘুম থেকে জেগে ওঠে এবং তার ভাই আজ্জু তাকে বলতে থাকে তুমি আবারও সেই একই স্বপ্ন দেখেছো। তো তখন সুরি বলে হ্যাঁ সেই একই স্বপ্ন দেখেছি। তো তারা তাদের কথা মতো তার পরের দিন সেই সাব ইন্সপেক্টরের মেয়েকে কিডন্যাপ করার জন্য যায়। সে আর তার বয়ফ্রেন্ড সেখান দিয়ে যাচ্ছিল, তো হঠাৎই আমরা দেখি তাদের গাড়ির উপর একটি ডিম ছুঁড়ে মারা হয় এবং সেখানে যে ছিল, যে মেন ছিল মানে আজ্জু, সে মুখোশ পরেছিল এবং সে তাকে নিয়ে মানে বেবিকে নিয়ে সেখান থেকে চলে যাবে, কিডন্যাপ করে নিয়ে নেয়। আর তার বাবাকে ফোন করে জানানো হয় যে যদি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে আপনার মেয়েকে বাঁচানোর জন্য 10 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তো সেই কথা মতো তার বাবাও খুব ভয় পেয়ে যায় এবং সে সে মুক্তিপণ দিতে রাজি হয়ে যায়। আর এদিকে সে আর তার বয়ফ্রেন্ড খুব চিৎকার করেছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এবং পৃথ্বী, মানে তার বয়ফ্রেন্ডের নাম হলো পৃথিবী, সে বলছিল যে তো কিচ্ছু হবে না, আমার বন্ধুরা এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু এখানে আমরা জানতে পারি তার বয়ফ্রেন্ডও তাদের দলে যুক্ত, মানে সে টাকার লোভে, ভাবতে পারো, সে যাকে ভালোবাসে পর্যন্ত কিডন্যাপ করে আনাচ্ছে। আমরা এখানে জানতে পারি যে আজ্জুর ভাই, মানে আজ্জুর বেস্ট ফ্রেন্ড হলো পৃথ্বী। আর এদিকে সুরি আবারও প্ল্যান করে যে বড় বিজনেসম্যান যে বর্মা ছিল, বর্মার মেয়েকে তারা কিডন্যাপ করবে, মানে আমাদের মেন লিড যে ছিল হিরোইন, তাকে তারা কিডন্যাপ করবে। তো সেই কথা মতো সবাই সেখানে আবারও রাজি হয়ে যায়, পরপর দুটো কিডন্যাপ করে। তাহলে ভাবো এরা কতটা খতরনাক। তো তারা তাদের কথা মতো সে বর্মার বাড়িতে চলে যায় এবং তাদের বাড়ির যে ম্যানেজার ছিল, মানে কেয়ারটেকার ছিল, তাকে বলে যে আমরা রুম স্যানিটাইজ করার জন্য এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে, তো আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হোক। তারা কি করে, তখন স্যানিটাইজ মেশিনের ভিতরে এমন কিছু মেডিসিন মিশিয়েছিল যেটা সবার নাকে গেলে তারা অজ্ঞান হয়ে যাবে। তো সেই কথা মতো তারা সেখানে পুরো বাড়িটাকে স্যানিটাইজের মতো এসে করে সেখানে সবাইকে অজ্ঞান করে তারা সেখানে আনাকে নিয়ে চলে যায়। আমরা দেখি আনা চুপ করে একটি ঘরে বসেছিল আর আনাকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এদিকে আনার বাবা যখন জানতে পারে তার মেয়ে কিডন্যাপ হয়েছে তখন সে খুব ভয় পেয়ে যায় এবং বলে আনা তো মানুষ নয় না, ও একজন ডেমন, ওকে নিয়ে গিয়ে ওরা রাখবে কি করে। তো এদিকে আমরা দেখতে পাই যে আনাকে এমন ভাবে তার বাচ্চা, আনা একটু ছটফট করেছিল এবং বলছিল না যে আমাকে ছেড়ে দাও, মনে হচ্ছিল সেজন্য সেখানে যে রঘু ছিল, এ হলো রঘু। রঘু তখন তোকে বলছিল তার চোখের বাঁধনটা খুলে দাও। তো আজ খুব রেগে গেলো, তুমি কি পাগল হয়েছো যে ওর চোখের বাঁধন খুলে দিয়ে আমরা মরতে যাব, কেন খুলে দিতে যাব। কিন্তু রঘুর একটু তাকে দেখে মায়া হচ্ছিল। আনা সেখানে যখন চুপ করে বসে থাকে, রঘু তখন সেই ঘর থেকে যাওয়ার সময় আনাকে এক নজরে দেখছিল। সে কি দেখছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। আর এদিকে সুরি কি করে, সেই তাদের আনাকে আটকে রাখার পর তার বাবাকে ফোন করে বলে যে আপনার মেয়েকে বাঁচাতে চাইলে আমাদেরকে 10 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। তো তার বাবা সে কথা মতো রাজি হয়ে যায়, যে কারণ সে তো জানে যে তার মেয়ে একটি ডেমন, সে যদি তাদের সঙ্গে থাকে তাদেরও ক্ষতি করে দিতে পারে। তো সেই কথা মতো আনার বাবা বলে ঠিক আছে আমি 10 কোটি টাকা নিয়ে যাচ্ছি, তোমাদের অ্যাড্রেস। তো সুরি বলে পাগল নাকি আপনি যে আপনাকে আমাদের অ্যাড্রেস দিতে যাব আর আপনি পুলিশ নিয়ে আসবেন এখানে, আমরা যেখানে বলবো সেখানে টাকা নিয়ে আসতে হবে। তো আনার বাবা ফোন ডেকে সেই বাবাকে ফোন করে, যে বাবা অ্যাকচুয়ালি আনাকে দেখছিল, এবং বাবা খুব ভয় পেয়ে যায় এবং বলে যে ঠিক আছে আমি তোর বাড়ি যাচ্ছি, এখনই দাঁড়া। আর এদিকে আমরা রকিকে দেখি, তাদের চার বন্ধুর মধ্যে আরেকজন রকিকে, সে তার বাবার ফটো দেখে কিছু ভাবছিল এবং সে কি করে সিগারেট খেতে খেতে তার বাবাকে ভাবতে ভাবতে সে সেখানে শুয়ে পড়ে এবং হঠাৎই তার মোবাইলে ফোন আসে এবং তার মা ফোন করে তাকে বলে যে তার বাবা আইসিইউতে ভর্তি আছে তাকে দেখতে। কিন্তু রকি বলে যে আমি সেখানে যাব না, যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তো কেউ ছিল না, তখন তো তোমাদের মনে ছিল না আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো। তো এই বলে সে টেনশন করতে করতে বাইরে বেরিয়ে সে পৃথিবীর সঙ্গে সিগারেট টানছিল আর বলছিল তার সব অতীতের কথা। আর এদিকে আমরা দেখতে পারি যে রঘু এসেছিল আনার স্কেচ করার জন্য, সে খুব ভালো স্কেচার, মানে সে খুব ভালো স্কেচ করতে পারে। সে সেখানে এসেছিল তার স্কেচ করার জন্য। তো সে তাকে শুকে শুকে দেখছিল, মানে তার গন্ধ শুকছিল, তাকে টাচ করে করে দেখছিল।
তো হঠাৎই সে কি করে, তার মুখের মধ্যে তার কাপড় বেঁধে নিয়ে, মানে সে যেহেতু কিডন্যাপার না, তাই না, তাকে যদি দেখে ফেলে আনা, তখন কি হবে, সে তার মুখে কি করে মাস্ক পরে আনার চোখের বাঁধনটি খুলে দেয়, এবং চোখের বাঁধনটি খুলে দিয়ে সে যখন আমরা দেখতে পারি যে সে যখন চোখের বাঁধনটি খুললো, আনার চোখ দুটো পুরোপুরি আলাদা, একদম সবার থেকে আলাদা। তো আনা এমন ভাবে তাকিয়ে ছিল যেন মনে হচ্ছিল তার চোখে আগুন জ্বলছে, মানে এরকম ধরনের কিছু একটা। তো রঘু সেখানে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে সে সেখানে ভয় পেয়ে পুরো ভীতু অবস্থায় বসে সেখানে তার সে স্কেচের পেন আর খাতা খুঁজছিল সে স্কেচ করার জন্য। তো সে কি করে, এক দৃষ্টিতে আনার চোখের দিকে তাকিয়ে সে স্কেচ করতে থাকে, এবং আমরা রঘুর চোখ দেখে বুঝতে পারি যে সে খুব ভয় পেয়েছিল। সে কি দেখে ভয় পাচ্ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না, এবং সে কি আঁকছিল সেটাও দেখানো হয় না। তো সেখান থেকে সিন কাট হয়ে আমরা আনার বাড়িতে দেখতে পাই যে সে তার কাকাতো ভাই এসেছে। কাকাতো ভাই মানে সে আনাকে খুব পছন্দ করে, মানে অ্যাকচুয়ালি আনাকে সে ভোগ করতে চায়। তো সে আনার ঘরে গিয়ে যখন তার জামা শুকিয়ে শুকিয়ে দেখছিল, সে হঠাৎই তার বাথরুমে কোনো একটি শব্দ পেয়ে সেখানে যখন যায়, আমরা দেখতে পারি যে আনার জামাটি সেখানে একা একাই উঠে দাঁড়া হচ্ছিল। তো সে যখন পিছনে ঘুরে সে ওখান থেকে সবকিছু নর্মাল আছে, তো সে সেখান থেকে চলে যায়, এবং কেয়ারটেকার উপর রাগ করতে থাকে যে এত কিছু তোমাদেরকে বেতন দেওয়া হয় কি এখানে বসে বসে তামসা দেখার জন্য। তো তখন সেখানে তার জেঠু বলে, তুমি কেন এখানে এসেছো, তোমাকে আমি আসতে না করেছি না, তুমি তারপরেও কেন এখানে এসেছো, তুমি চলে যাও এখান থেকে, আসবে না। আর এদিকে আমরা যখন দেখি যে রঘু বাথরুমে বসেছিল, তো সে তখন একটি ভীষণ দেখতে পায় যে তার দিকে একটি বাচ্চা ছেলে তাকে খাওয়ার জন্য তার দিকে লেলিয়ে আসছিল জিভগুলো বের করে। তো রঘু সেখানে খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে, এবং চিৎকার করতে করতে সে দেখে সে তো ঠিক জায়গাতেই বসে আছে। তাহলে সে কি দেখলো, তখন সে ভাবে, ও আচ্ছা এটা স্বপ্ন ছিল। এই ভেবে সে যখন বাথরুম থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে, এদিকে বাবা, ওই যে বলেছিলাম যে আনার দেখাশোনা করে বাবা, সে তখন কি করে আনার বাড়িতে চলে আসে এবং আনার বাবার সঙ্গে কথা বলে সে বলে যে তোমার মেয়ে এখান থেকে নিজে ইচ্ছাকৃত গেছে, তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি। আর এদিকে যে বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল সেটাকে বলছে তুমি আপনি কেন বললেন ভিতরে এই কথাগুলো। তো আর এদিকে চার বন্ধু মিলে কি করছিল, সে সবকিছু ভাবছিল। সুরি তখন তার বলছিল যে আনার বাবাকে যখন আমি মুক্তিপণের জন্য ফোন করছে, আনার বাবা আমাদেরকে একটা কথা বলেছিল যে তোমরা কি ঠিক আছো। ওর বাবা কেন বললো এই কথাটা যে আমরা ঠিক আছি কিনা, সে তার মেয়ের কথা না বলে। তো তাদের একটু সন্দেহ হয়, কিন্তু সন্দেহ হওয়ার পরে তারা কিছু বলে না। আর এদিকে আমরা আনাকে দেখি সে কি যেন ভাবছিল আর সেখানে বসেছিল। তো আমাদের 1930 সালের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে মানে ব্রিটিশদের মধ্যে আর মানে আমাদের যে ইসে ছিল মানে বাঙালিদের মধ্যে আর ব্রিটিশদের মধ্যে এটি যুদ্ধ হয়। সেই যুদ্ধতে ব্রিটিশরা কি করে, কালা জাদু আর দেবতাদের জাদুদের মানে দেবতাদের শক্তি আর কালা জাদুর মধ্যে এমন কিছু একটা শক্তি তারা তৈরি করতে চেয়েছিল, যে শক্তিতে যার কাছে থাকবে সে তার কাছে ধন দৌলত সবকিছু পরিপূর্ণ থাকবে, তার কোনো কিছুর কমতি হবে না। তো সেই সময় কি করে আনার বাবা সেই শক্তিটির দায়িত্ব নিতে রাজি হয়, এবং তার মেয়েকে সে বলিদান পর্যন্ত দিতে রাজি হয়। বুঝতে পারছো তাহলে কি কতটা লোভী মানুষ। আর সেখানে সেই নবজাতক শিশু মানে সে জন্মগ্রহণ করার পর তার মায়ের দুধ খাওয়ার আগে সেই কালা জাদুর যে একটি মানে তরল পদার্থ থাকে, সেই রক্তগুলো থাকে, সেই রক্তগুলো তাকে যদি খাইয়ে দেওয়া হয়, সে বড় হয়ে একজন খুব বড় শক্তিশালী ডেমনে পরিণত হবে, তার কাছে ধন দৌলত সবকিছু থাকবে। তো সেই কথা মতো কি করা হয়, যখন আনা জন্মগ্রহণ করে তখন তার মাকে মেরে ফেলা হয়, মানে অ্যাকচুয়ালি মরে যায় তার মা আনাকে জন্ম দেওয়ার পর। তো এটা যখন সবকিছু বলতে থাকে বাবা তার অ্যাসিস্ট্যান্টকে, তো তার অ্যাসিস্ট্যান্ট খুব ভয় পেয়ে যায় এবং বলে সেটা অ্যাকচুয়ালি কি শক্তি। তো তখন তার সেই বাবাটি বলে সেটা তুমি যদি শোনো তাহলে তুমি খুব ভয় পেয়ে যাবে। আর এদিকে আমরা দেখি যে আনার বাবা একটি সুটকেসের ভিতরে কিছু দেখছিল, বাট কি দেখছিল সেটা আমাদেরকে দেখানোর। এদিকে রঘুও কিছু, সে যে স্কেচটা এঁকেছিল সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখি যে আনার চোখগুলো হঠাৎ করে লাল হয়ে যায়, এবং কেন লাল হয়ে যায় অ্যাকচুয়ালি সে কি সেটা আমাদেরকে দেখানো হয় না। আর এদিকে রঘু যখন তার বাড়ির লোকের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে পৃথ্বী চলে আসে এবং বলে তোমাকে না বলা হয়েছে তুমি কারো কাছে ফোন ডাকো না, তারপর তুমি কোথায় ফোন করছো। তো রঘু সেখানে কান্না করতে করতে বলতে থাকে যে আমি আমার বোনের বিয়ের দাবির টাকাগুলো নিয়ে আমি আমার গভর্নমেন্ট জবের জন্য যে লোককে টাকা দিয়েছিলাম 5 লাখ, সে আমার টাকা নিয়ে চলে গেছে। সেটা যখন আমার বোন জানতে পারে সে তখন তার গায়ে আগুন লাগিয়ে দেয় সুইসাইড করার জন্য। আমার বোন এখন হসপিটালে অ্যাডমিট। তো পৃথিবী তার ভুলটা বুঝতে পারে এবং সেখান থেকে তারা চলে যায়। তারা যে দুটো মেয়েকে কিডন্যাপ করেছিল তারা সেখানে তাদেরকে খেতে দেয়। আর পৃথিবী তো খুব এনজয় করে খাচ্ছিল, আর তার গার্লফ্রেন্ড তো ভাবছিল পৃথিবীকে ওখানে বেঁধে রাখা হয়েছে, সে তো সেটাই ভাবছিল। কিন্তু পৃথিবী যে কতটা
লোভী কতটা ধূর্ত সে তো সেটা জানে না। আর এদিকে রকি আনার খাবারগুলো খুলে দিচ্ছিল, বলছিল তুমি তো বড়লোক ঘরের মেয়ে, তোমার তো নিজে হাতে তুলে খাওয়ার অভ্যাস নেই। যখন সেই কথা বলছিল হঠাৎই সেখানে কারেন্ট চলে যায়, এবং কারেন্ট চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে আনা তার দিকে এমন একটি ভাব নিয়ে তাকাচ্ছিল, সেটা রকি দেখতে পায় না, এবং মনে হচ্ছিল যেন আনা রকিকে খেয়ে নিবে আস্ত কাঁচা। তো সেটা বলতে বলতে আমরা আনার এমন একটি দৃশ্য দেখতে পাই যে সেখানে কারেন্ট চলে আসতে আনার দিব্যি সেই খাবারগুলো একা একা তুলে তুলে খাচ্ছে। তো এটা দেখে রকি খুব অবাক হয়ে যাবে, সে দেখতে পারে তার হাতের মধ্যে একটু রক্ত পড়ে আছে। তো সে সেটা তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে অ্যাকচুয়ালি তার সাথে হচ্ছে কি। আর এদিকে বাবাও জানতে পারে যে আনাও তার শিকার ধরে নিয়েছে, এটা বলে সে খুব চিৎকার করতে থাকে। আর এদিকে সুরি বসে বসে ভাবছিল সে কি করবে। সে তখন কি করে আনার বাবাকে আবারও ফোন করে বলে যে আপনি কালকে টাকা নিয়ে আসবেন আর আপনার মেয়েকে নিয়ে চলে যাবেন। তো সুরির বাবা তখন আনার বাবা বলে যে আমি টাকা নিয়ে তোমাদের অ্যাড্রেসে গিয়ে আমি তোমাদেরকে টাকা দিয়ে চলে আসবো, আমি কোনো পুলিশে ইনফর্ম করব না, তুমি তোমাদের অ্যাড্রেস বলো। তো তখন তারা সেখানে খুব ভয় পেয়ে যায় তারা অ্যাকচুয়ালি করবে কি। তো তখন আনার বাবা বলে আমার মেয়ে কিন্তু মানুষ না, আমার মেয়ে একজন ডেমন, তোমরা তাদের সঙ্গে থাকতে পারবে না, ও তোমাদের ক্ষতি করে দিবে। তো চার বন্ধু যখন সেখানে বসে বসে ভাবছিল তখনই তারা কিছু একটা শব্দ শুনতে পায় এবং দেখতে পায় তাদের দিকে একটি বল তাড়িয়ে আসছে, এবং তারা খুব ভয় পেয়ে যায়। এবং তারা যখন এদিক ওদিক দেখতে থাকে তারা সেখানে কোনো মেয়ে মানুষের কান্না, বিড়ালের কান্না, কুকুরের কান্নার আওয়াজ শুনতে পায়, এবং তারা এত জোরে আওয়াজগুলো শুনতে পায় যে তারা কানে হাত দিয়ে বসে থাকে। তো হঠাৎই সেখানে কি হয়, সেই শব্দটি আবারও থেমে যায়। তখন রঘু বলতে থাকে যে আমি তোমাদের অনুপস্থিতিতে আনার রুমে গিয়েছিলাম এবং আনার স্কেচ করার জন্য, আর আমি ওরে এমন একটি স্কেচ তৈরি করেছি যে তোমরা দেখলে অবাক হয়ে যেত। তো আমরা সেখানে দেখতে পারি যে আনার সে ঠিক সেই স্কেচটি করেছে যে স্কেচটি আমাদেরকে একটু আগেই দেখানো হলো, ঠিক সেই রকম অবিকল একটি স্কেচ তৈরি করেছে, মানে সে দেখতে একদম ডেমনের মতো। তো সেটি দেখে তারা চার বন্ধু খুব ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে তারা ভাবতে থাকে যে অ্যাকচুয়ালি এখন কি হবে। তো তখন আরজু, এই যে ছেলেটি ছিল আরজু, এ খুব বদমেজাজি, একটুতে তার রাগ উঠে যায়। তো রকি তখন তাকে বলছে এ সব কিছুর জন্য তুমি দেয়, কিডন্যাপের প্ল্যান তোমারই ছিল। তো তারা সেখানে খুব ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে তারা সবাই আরজুকে যখন ব্লেম করতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই তারা যখন চার বন্ধু চার জায়গায় চলে যায় রাগ করে, ঠিক আনা যখন আরজুর কাছে যায়, এদিকে আনা আবার রকির কাছেও যায়, এদিকে আনা আবার পৃথ্বীর কাছেও যায়। তো তারা সবাই যখন বলে তুমি রুমের থেকে কি কেন বেরিয়ে এসেছো, চলো রুমের ভিতরে। তা তারা সবাই যখন এসে বলে যে আনা আমার পিছনে, আনা আমার পিছনে, মানে অ্যাকচুয়ালি ওরা কি আনা কি করেছিল একই টাইমে একই জায়গায় সেম ভাবে সবার সঙ্গেই ছিল। তো সবাই খুব রেগে যায়, রকি এসে বলে তুমি আনাকে কিভাবে বেঁধে রেখেছো, যে আনা বাইরে চলে গেছে। তখন আরজু বলে আনা তো আমার পিছনে, তাহলে তোমার সঙ্গে থাকবে কিরকম করে। আর এদিকে সূর্য বলে আনা তো আমার সামনে বসে আছে। তো তারা সবাই যখন তাদের পিছনে তাকায় তারা দেখতে পায় যে আনা ঘরে নেই, মানে আনা সেখানে নেই। আর এদিকে পৃথিবীও চলে আসে, সূর্য ভাবতে থাকে অ্যাকচুয়ালি তার বাবা তাহলে ঠিকই বলেছিল যে তার মেয়ে কোনো মানুষ নয়, তার মেয়ে একজন ডেমন। তো তারা সবাই খুব ভয় পেয়ে যেমন বলতে থাকে এখন আমরা কি করব। তো হঠাৎই সেখানে সেই কথা বলতে বলতে কারেন্ট চলে যায়। সুরি তখন তাদেরকে বলে যে কেউ কিন্তু কোথাও নড়বে না, সবাই সবার নাম ধরে আমার কাছে আসো এবং সবাই সবার নাম ধরতে থাকো। তো সবাই যখন বলতে থাকে আমি সুরি, আমি পৃথ্বী, আমি রকি, আমি আরজু, তো তখন হঠাৎই সেখানে বলে ওঠে আমি আনা। এরপরে তারা খুব ভয় পেয়ে সবাই বাইরে চলে যায় ভয় পেয়ে। তো হঠাৎই সেখানে রঘুর হাতে হঠাৎ করেই মোবাইল চলে আসে এবং তাকে সে ফোন করে জানায় ভাইয়া আমাকে বাঁচাও, ভাইয়া আমাকে একটু। রাঘব তখন বলতে থাকে যে কি হয়েছে সিরি, তোমার কি হয়েছে। তো হঠাৎই সেখানে আমরা দেখতে পাই যে আনা পুরো রক্তমাখা মুখ নিয়ে রঘুর সামনে চলে আসে এবং রঘু সেখানে ভয় পেয়ে পড়ে যায়। আর এদিকে সুরি আনার বাবাকে কন্টিনিউ ফোন করেই যাচ্ছিল যে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তো হঠাৎই আমরা দেখতে পাই যে সুরি সেখানে আনার সেই রক্তমাখা মুখটি দেখতে পায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। এভাবে সে এক এক করে সবাইকে ভয় দেখাচ্ছিল। আর এই যে লোকটিকে তো একজন সিরিয়াল কিলার, তার মোবাইল হারিয়ে গেছে, অ্যাকচুয়ালি তার মোবাইলটি চুরি চোর করে নিয়ে গেছে সেই মানে যাদের কিডন্যাপ করবে তাদেরকে ফোন করার জন্য। আর এদিকে রকিও দেখতে পায় যে আনা এমন ভাবে মাংস খাচ্ছিল ছিঁড়ে ছিঁড়ে, সে খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। যে বললাম সে সবাইকে তার আসল রূপ দেখে ভয় পাওয়াচ্ছিল। আর এদিকে আরজু আর পৃথ্বী একটি বাথরুমে বসে যখন ছিল তখন পৃথ্বী তাকে বলতে থাকে তোমাদের জন্য আজকে আমার গার্লফ্রেন্ডের যদি কিছু হয়, হ্যাঁ আমার লোভ আছে কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি, সবকিছুর জন্য তুমি দায়ী। আরজু যখন এই কথা ভাবছিল যে সবকিছুর জন্য আমি দায়ী, তো হঠাৎই সে যখন দেখতে হচ্ছে পৃথ্বী সেখানে নেই।
সে তখন মানে স্বপ্ন দেখতে থাকে যে তার যে 4 বন্ধু ছিল সবাই তাকে ব্লেম করছে যে সবকিছুর জন্য তুমিই দায়ী, তুমি এসব কিছু করেছো, তোমারই প্ল্যান ছিল কিডন্যাপের। তো এখানে সেখানে দেখতে পাই যে আনাও সেখানে চলে আসে। তো আরজু সেখানে খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার করতে যখন তো পৃথিবী বলে তোমার কি হয়েছে, কি হয়েছে? অ্যাকচুয়ালি সে সেটা স্বপ্নে দেখেছিল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী তার গার্লফ্রেন্ডকে সবকিছু বলে দিয়েছে এবং তার গার্লফ্রেন্ড খুব রেগে যায় যে তুমি এতটা নোংরা, এতটা জঘন্য কি করে হতে পারো। কিন্তু পৃথিবী তাকে এত করে বোঝানোর চেষ্টা করছিল যে আমি তোমাকে ভালোবাসি, আমি লোভী কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তার গার্লফ্রেন্ড কিছুতেই যখন তার কথা শুনছিল না, তো তখন সেখানে রকি এসে তার গার্লফ্রেন্ডকে যখন মারতে যাবে, হঠাৎই আমরা দেখতে পাই যে আনা তার শক্তির দ্বারা সে হাতটিকে আটকিয়ে রেখেছে এবং বলতে থাকে তুমি কেন ওকে মারবে। তো তখন সেখানে রকিকে কি করে সে এক ঝটকাতে সেখানে ফেলে দেয়। এই যে সিরিয়াল কিলারটি, তার ফোন মনে হয়েছে ওই যে বললাম সুরি সে আনার বাবাকে ফোন করেছিল তার পার্সোনাল মোবাইল থেকে। তো সেই লোকেশন দেখে সেই কিলারটি সেখানে চলে আসে। আর এদিকে আরজু তখন আনাকে বলতে থাকে সবকিছুর জন্য আমিই দায়ী, তাই যদি মারতে হয় কাউকে তাহলে আমাকেই মারো। তখন আনা কি করে তার গলা চিপে ধরে তার শক্তির দ্বারা। তখন সুরি বলে ও তো দায়ী নয় একা, আমি তার সঙ্গে ছিলাম, তো আমাকেও মারো। আর এদিকে তখন 4 বন্ধু কি করে সব মানে বন্ধুত্বের বন্ডিংটাও দেখো এটা ভালো যে মরবে তারা একসঙ্গে, বাঁচলে একসঙ্গেই বাঁচবে। তখন তারা তাদের ভুলগুলোকেও স্বীকার করে যে হ্যাঁ আমরা লোভী, আমরা লোভে পড়ে কাজগুলো করেছি, যদি মারতে হয় তাহলে আমাদের 4 বন্ধু 5 বন্ধুকে একসঙ্গে মারো, কাউকে একা মারতে হবে না। তো আনা তখন কি করে আরজুকে ছেড়ে দেয় আর বলে বাইরের দুনিয়াতে তোমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে, তো তোমরা সেখানেই মৃত্যুবরণ করবে। আর এদিকে দেখি সিরিয়াল কিলারটি যখনই তাদের মারতে যাবে, তো হঠাৎ আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল কিলারটি যখনই বন্দুক তার দিকে তাক করেছে, হঠাৎ আমরা দেখতে পাচ্ছি সে তার ওয়াইফের দিকে বন্দুক তাক করেছে। তখন সিরিয়াল কিলারটি ভাবতে থাকে আমি তো সেই ফার্ম হাউসে ছিলাম, তাহলে বাড়িতে কিভাবে চলে এলাম। অ্যাকচুয়ালি আনা তাদের বোঝাতে চাচ্ছিল যে বাইরের দুনিয়াতে থেকে তোমরা তোমাদের যে ভুলগুলো করেছো, যে লোভ লালসা করেছো, সেটাকে তোমরা স্মৃতি হিসাবে মনে করবে আর তোমরা কষ্ট পেয়ে, আমি তোমাদের মারবো না। তো তখন তারা তাদের ভুলগুলোকে বুঝতে পারে যে তারা তাদের ফ্যামিলিকে কতটা কষ্ট দিয়েছে আর তারা লোভে পড়ে কত কিছুই না খারাপ কাজ করেছে। তো তারা তাদের ভুলগুলোকে বুঝতে পারে। তো হঠাৎই সেখানে বেবি উঠে দাঁড়িয়ে বলে আনা তোমার সবকিছু, তোমার ভাবনা চিন্তা দেখে তো মনে হয় না তুমি কোনো খারাপ শক্তি, তাহলে তুমি কে? কিন্তু আনা সেখান থেকে কিছু না বলেই সে সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার সময় আমরা দেখতে পাই একটি খুব সুন্দর আলো তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তো তারপর আমাদের সিন কাটে আনার বাড়িতে, দেখানো যে তার বাবা আনার ঘর থেকে কিছু শব্দ পায় এবং শব্দ পেয়ে সে যখন তার রুমে যায় এবং সে দেখতে পায় সবকিছু নর্মাল আছে, কিন্তু হঠাৎই তার বাথরুম থেকে কিছু একটি শব্দ পায়। তো শব্দ পেয়ে সে কি করে বাথরুমের দিকে যখন যায়, তো আমরা দেখতে পারি যে একটি মানে আলো, মানে একটি আলো তার বাবাকে অন্য একটি জায়গায় নিয়ে চলে যায়, মানে একটি জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায়। এবং সে যখন জঙ্গলের ভিতরে যায় এবং সে বলতে থাকে আমি এখানে কি করে এলাম। তো সে যখন ভাবতে থাকে হঠাৎই সে দেখতে পায় তার মেয়ে আনা তার সামনে দাঁড়িয়ে আছে। আর এদিকে বাবা তপস্যা করেছিল আনার শক্তিকে নিজের কাছে পাওয়ার জন্য, মানে সে অ্যাকচুয়ালি সেই কারণে বাবা এতদিন আনাকে দেখে এসেছিল যেন আনার শক্তিকে সে নিজের করে পায়। তো আনা তখন তাকে সবকিছু বলতে থাকে যে বাবা আমি ওই বাড়িতে যাবো না, ওই বাড়িতে একটা নরক, ওই বাড়িতে আমি গিয়ে কি করবো, ওই বাড়িতে আমি থাকবো না। তখন তার বাবা বলে আমি তোমাকে 25 বছর থেকে এত কষ্ট করে মানুষ করেছি। তখন আনা তখন তাকে সবকিছু ভুলে বলে তুমি শুধু তোমার স্বার্থের জন্য, তোমার লোভ লালসার জন্য আমাকে সেই বাড়িতে বন্ধ করে রেখেছিলে এতদিন, তুমি একজন ভালো বাবা হতেই পারো না। তো হঠাৎই আমরা দেখতে পাই যে আনার চোখ লাল হয়ে যায়। তো সে তার বাবার কাছ থেকে তার চোখ লুকোনোর জন্য পিছন ঘুরে যখন তাকিয়ে থাকে, তো তখন তার বাবা তার সবকিছু ভুল স্বীকার করেন এবং বলে আমি তোমাকে মারার জন্য এখানে এসেছি, আমি তোমাকে বাঁচিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে আসিনি, কারণ আমার কাছে এখন সব আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তাই আমি তোমাকে এখন মেরে দিব। সে যখন তার মেয়েকে গুলি করতে যায়, তো হঠাৎই আমরা দেখতে পারি যে আনার গায়ে গুলিটি লাগে এবং আনা খুব চিৎকার করে ওঠে। আর সেই যে বাবা ছিল, সেই বাবাটি আনার বাবাকে অ্যাকচুয়ালি বুদ্ধি দিয়েছিল যে সে যেন তার মেয়েকে মেরে ফেলে, তার 25 বছরে যখন জন্ম দিবে সে যেন তার মেয়েকে মেরে ফেলে। সে ঠিক সেই কথা মতোই সে আনাকে মারার জন্য সেখানে যায়। আর আনা তখন খুব রেগে গিয়ে এত জোরে চিৎকার করতে থাকে যে তার বাবা পুরো শরীর কেঁপে তার হাত থেকে বন্দুক পড়ে যায় এবং আনা এতটা চিৎকার করে যে আকাশ থেকে পুরো বজ্রপাত হয়ে তার গায়ে পড়ে। এবং এখানে অ্যাকচুয়ালি তার আজকে 25 বছর পূরণ হলো, তার 25 বছর জন্মদিন ছিল আজকে, তাই সে পুরোপুরি শক্তি তার অধীনে পাবে। সেটা খারাপ না ভালো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আর এদিকে বাবাও জানতে পারে যে আনার সব শক্তি সে পেয়ে গেছে তার হাতে এবং বাবাও খুব ভয় পেয়ে যায়। আমরা এদিকে দেখতে পারি যে অ্যাকচুয়ালি আনা একটি দেবীর শক্তি পেয়েছে, অ্যাকচুয়ালি সে ভালো দেবী।
মানে এখানে পৃথিবীতে যারা লোভ লালসা করবে সে তাদেরকে মেরে ফেলবে, এরকম একটা কিছু। তো সে তার বাবাকে মেরে সে যখন সেই বাবার কাছে আসে, মানে সে ভণ্ড সাধুর কাছে আসে, এবং ভণ্ড সাধুর কাছে এসে কি করে, সে তাকেও নিয়ে চলে যায়, মানে বাবাকে একবারের জন্য শেষ করে দেয়। তো সেখান থেকে আমরা দেখতে পারি যে আনা সেই দিকে আমাদের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকে। তো আমাদেরকে 2 বছর পর দেখানো যায় তারা 4 বন্ধু ভালো হয়ে গেছিল, তারা ভালোভাবে তাদের সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই আমরা দেখতে পারি যে আনা সেখানে ওয়েটার হিসেবে কাজ করতো সেই হোটেলে, যে হোটেলে তারা খেতে এসেছিল। তো সবাই তাকে দেখে খুব মানে আতঙ্ক হয়, যেমন খুব ভয় পেয়ে যায়। কিন্তু যেখানে যে রকি ছিল, রকি খুব খুশি হয় এবং সে সুরিকে এসএমএস করে বলে যে সুরি, আমরা আনাকে পেয়ে গেছি, আনা এখানেই আছে আমাদের সঙ্গে। আর এদিকে একটি নিউজে দেখানো হয় যে একটি জাহাজে কিছু আতঙ্কবাদী কি সব লোকজনদের মেরে ফেলেছে। সেটা শুনতে পেয়ে সে আবারও তার শক্তিতে চলে আসে এবং সেই যে আতঙ্কবাদীগুলো ছিল তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেখায়, এবং সে আরেক ছাদ থেকে সেখানে দাঁড়িয়ে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়। তোমাদের কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি আমার ভয়েস অতটাও ভালো না, আমি ভালোভাবে বোঝাতে পারি না, তো আমি তারপরেও চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি তোমাদের ভালোবাসা পেলে আমি ভবিষ্যতে এর থেকেও ভালো করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার